নিউরাল কমিউনিকেশন বা স্নায়ু কোষের মধ্যে যে যোগাযোগ ব্যবস্থা আছে সেটা নিয়ে আমরা এখন দেখব। তো আমরা যখন কোনো মানুষের সাথে বা কোনো প্রাণীর সাথে যোগাযোগের চেষ্টা করি তখন কিন্তু আমরা ফিজিক্যাল ওয়েতে করি এবং এখন বর্তমানে যেহেতু বিশ্ব অনেক উন্নত হয়েছে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ করতে পারি বিভিন্ন ধরনের মিডিয়াম বা মাধ্যমের মাধ্যমে, যেমন আমি বলতে পারি গাইডেড আনগাইডেড মাধ্যম অর্থাৎ তার কিংবা তারবিহীন মাধ্যম। তো আমরা যখন যোগাযোগটা করি তখন অবশ্যই আমরা একটা এনার্জিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই বা একটা তথ্যকে এই এনার্জির মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাই। বাট আমাদের বডির ভিতরেও কিন্তু এরকম কমিউনিকেশন সিস্টেম আছে। কেননা বডির বাইরের থেকে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বডির ভেতরে ঢোকে, তখন আমাদের ব্রেনকে কিন্তু বুঝতে হবে যে বডিতে কিছু একটা হয়েছে। কেননা আমাদের টোটাল বডির মধ্যে শুধুমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেমই বুঝতে পারে কোথায় কী হয়েছে। এছাড়া আর কোনো কিছু কিন্তু বুঝতে পারে না। অর্থাৎ তুমি যদি তোমার হাতকে প্রশ্ন করো যে, "হাত তুমি কেমন আছো? তুমি কেমন অনুভূতি আ অ ফিল করছো?" এগুলোর কিন্তু অ্যান্সার হাত বলতে পারবে না। যদি আমাদের বডিতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না থাকতো, তবে আমরা অবশ্যই এই অনুভূতিগুলোর অ্যান্সার পেতাম না। তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএসটা দুটো জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। বাট অনেকে ভুল করে অবশ্য ব্রেইনের কথা বলে থাকে। বাট যাই হোক, আমরা ব্রেইন এবং স্পাইনাল কর্ড ২ টা নিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম জানবো। এবং এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সবসময় কমিউনিকেট করে বা যোগাযোগ করে আমাদের বডির বিভিন্ন পার্টের সাথে, বিভিন্ন অর্গানের সাথে। তো খেয়াল করে এখানে আমি একটা লম্বা কিছু উদ্ভট জিনিস এঁকে রেখেছি যেটা তোমরা অলরেডি চিনতে পারছো হয়তো। এগুলো হচ্ছে একেকটা নিউরন এবং আমাদের বডিতে যে যোগাযোগ ব্যবস্থাটা হয় সেখানে আমাদের তথ্য বা ডেটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হয় এই নিউরনের মাধ্যমে। আমরা যখন নরমালি ফোনে কথা বলি তখন আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে আমাদের ফোনের কথাগুলো কোনো একটা টেলিফোন টাওয়ারে যায়। পরবর্তীতে ওই টাওয়ার থেকে আমাদের নির্দিষ্ট আরেকজনের ফোনের মধ্যে যায়। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আনগাইডেড মিডিয়া। কিন্তু আমাদের বডির ভেতরে এরকম কোনো ওয়্যারলেস বা তারবিহীন মিডিয়াম নাই। সবকিছু হচ্ছে আমাদের তারযুক্ত এবং আমাদের বডির টোটাল কমিউনিকেশন বা যোগাযোগ করার তারটা হচ্ছে এই নিউরন বা স্নায়ুকোষ। তো এই নিউরনগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে বিশাল লম্বা একটা কেবল বা তার তৈরি করে আমাদের বডির ভেতরে, যেগুলো আমাদের বডির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশন পাঠায়। তো ডেটা বা ইনফরমেশন কীভাবে পাঠায়? হয়তো তোমার হাতে কেউ আঁচড় দিল বা তোমার হাতটা কেউ ধরল। তো যখন তোমার হাতে কেউ আঁচড় দিবে বা ধরবে তখন তুমি কিন্তু বুঝতে পারছো। কে বোঝাচ্ছে তোমাকে? অবশ্যই তোমার ব্রেইন বোঝাচ্ছে যে আমি এখানে ব্যথা পেয়েছি বা কেউ আমাকে ধরেছে। তো এই যে তোমার হাতের থেকে একটা ইনফরমেশন কেউ আমাকে ধরেছে এটা ব্রেন পর্যন্ত পৌঁছাচ্ছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত পৌঁছাচ্ছে। এই পৌঁছানোর কাজটা করে আমাদের এরকম নিউরন, যেগুলোকে আমরা বলতে পারি স্নায়ুকোষ। এখন এই স্নায়ুকোষগুলো আসলে ২ ধরনের কাজ করতে পারে। একটা হচ্ছে তোমার বডির পেরিফেরাল অংশ যেগুলো অর্থাৎ বাইরের দিকে যে অংশ সেখান থেকে ইনফরমেশনগুলো ব্রেনের কাছে আনে, অথবা ব্রেন থেকে তোমার ইনফরমেশনগুলো বডির বাইরের দিকে চালনা করে। দ্যাট মিন্স আমি যদি এটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেইন থাকবে আর লম্বা একটা স্পাইনাল কর্ড থাকবে যেটা আমাদের পিঠের মেরুদণ্ডের সাথে যুক্ত। তো আমাদের এটা হচ্ছে ধরো বডির সেন্ট্রাল পার্ট, হাত। যদিও আমি অতটা ভালো হাত আঁকতে পারি না। কয়টা আঙ্গুল দিয়েছি? ১, ২, ৩, ৪, ৫ টা ওকে, ঠিক আছে। তো এই হাতের মধ্যে ধরো কেউ তোমাকে আঁচড় দিল। তো হাত থেকে তোমার ইনফরমেশনটা যাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তখন বুঝবে যে আমাকে হাতে কেউ আঁচড় দিয়েছে, আমি তাড়াতাড়ি হাতটা সরিয়ে ফেলি বা আমি হাতটা ধুয়ে ফেলি বা হাতে আমরা মেডিসিন লাগাই। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আবার তোমার হাতের দিকেও আরেকটা ইনফরমেশন ফ্লো করাবে বা একটা আ তথ্য ফ্লো করাবে যে তুমি হাতটা সরিয়ে ফেলো। তার মানে এখানে যে ইনফরমেশনগুলো ফ্লো হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ নিউরাল কমিউনিকেশন। তার মানে আমরা নিউরন বা স্নায়ুকোষ ব্যবহার করে এই কমিউনিকেশনগুলো করি, যেখানে হাতের সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিংবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে হাতের একটা সংযোগ আছে। তো এখন আমরা দেখি এই ইনফরমেশনগুলো কিভাবে ফ্লো হয়। আমি এখানে ১ম এ একটা নিউরন দিয়েছি কমলা কালারের, যেটা আমি নিউরন 1 ধরলাম। পরেরটা হচ্ছে সবুজ কালারের নিউরন, নিউরন 2 আর ৩ নম্বরটা হচ্ছে নিউরন 3 বা নীল কালারের নিউরন। তো নিউরন দিয়ে সাধারণত ইনফরমেশন এক নিউরন থেকে আরেক নিউরনে ফ্লো হয় এবং এই ইনফরমেশনটা ফ্লো হয় বেসিক্যালি ডেনড্রাইট থেকে এক্সনের দিকে। একটা নিউরনের এই যে ছোট, ছোট কোষ দেহের বাইরে শাখা-প্রশাখা আছে এগুলো হচ্ছে ডেনড্রাইট এবং এই লম্বা যে লেজের মতো অংশটা আছে এটা হচ্ছে এক্সন। এবং এক্সনের নিচে ছোট, ছোট কিছু শাখা-প্রশাখা আছে যেগুলোকে বলা হয় সিন্যাপস এবং এই সিন্যাপসগুলো সাধারণত সিন্যাপটিক নবের মাধ্যমে অপর একটা স্নায়ুর ডেনড্রাইটের সাথে যুক্ত হয়। খেয়াল করো আমি এখানে ছোট, ছোট কিছু গোল্লা দিয়েছি, এগুলোকে বলা হয় সিন্যাপটিক নব। তো এই সিন্যাপটিক নবের মাধ্যমে ডেনড্রাইট যে ইনফরমেশনটা পায় অন্য কোনো জায়গা থেকে, ওই ইনফরমেশনটা এক্সনের মাধ্যমে সে আরেকটা নিউরনের কাছে ফ্লো করায় এবং ওই আরেকটা নিউরন আবার ডেনড্রাইটের মাধ্যমে সে ইনফরমেশনটা পায়, সেটাকে আবার এক্সনের মাধ্যমে সে
সিনেপটিক নবের মাধ্যমে আরেকটা নিউরনের ডেনড্রাইটের কাছে ফ্লো করায়। ওই নিউরনের ডেনড্রাইট আবার কোষদেহ বেয়ে এক্সন বেয়ে আরেকটা নতুন স্নায়ুকোষের ডেনড্রাইটের কাছে ইনফরমেশন পৌঁছিয়ে দেয়। তার মানে আমি বলতে পারি আমাদের ইনফরমেশন আসলে ফ্লো হয় ডেনড্রাইট থেকে এক্সনের দিকে। বাট মজার কথা হচ্ছে এখানে কী ধরনের ইনফরমেশন ফ্লো হয়? আমরা কথা বলি, আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করি, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের ইনফরমেশন বা তথ্য। তো এখানে যে তথ্যটা ফ্লো হয় সেটা আসলে ওয়ান কাইন্ড অফ আয়ন্স ফ্লো হয়। আয়ন্স বলতে পারি সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ক্লোরিন আয়ন। তো এই ধরনের আয়নগুলো বা চার্জড পার্টিকেলগুলো আসলে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের দিকে ফ্লো হয়। যদি আমাদের বডিতে কিছু একটা ঘটে তাহলে স্পেসিফিক কিছু আয়ন এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হবে, ফলে আমাদের ব্রেন বুঝতে পারবে এখানে কিছু একটা হয়েছে। ধরো আমি ২ টা উদাহরণ দিলাম। তুমি তোমার হাতটাকে একবার গরম পানিতে রাখলে, আরেকবার ঠান্ডা পানিতে রাখলে। তো যখন তুমি গরম পানিতে হাতটা ডুবিয়ে রাখবে, তখন গরম পানির জন্য তোমার এই নিউরাল কমিউনিকেশনটা হবে স্পেসিফিক কিছু আয়নের মাধ্যমে। এবং ব্রেন যখন ওই আয়নগুলোকে দেখবে তখন ব্রেন বুঝতে পারবে যে আমার হাতটা এখন গরম পানিতে আছে। আর তুমি যখন তোমার হাতটাকে ঠান্ডা পানিতে রাখবে, ওই ঠান্ডা পানির পার্সপেক্টিভে তোমার এই নিউরাল কমিউনিকেশনটা হবে আরও স্পেসিফিক কিছু আয়নের মাধ্যমে। ওই আয়নগুলোকে দেখে ব্রেন চিনতে পারবে যে হ্যাঁ, আমার হাতটা এখন ঠান্ডা পানিতে আছে এবং আমার অনুভূতিটা ঠান্ডা হচ্ছে। তার মানে আমাদের ব্যথা, পেইন, ঠান্ডা, মেকানিক্যাল কোনো স্ট্রেস, প্রেশার, তাপমাত্রা যত যা আছে আমরা স্কিনের মধ্যে যে এগুলোর সেন্স করতে পারি আমাদের স্কিন বা অনেক ধরনের সেন্সরি নার্ভের মাধ্যমে বা সেন্সরি অর্গানের মাধ্যমে, এগুলো সব কিছুরই ইনফরমেশন এরকম আয়নের মাধ্যমে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায় এবং ফাইনালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়। আবার এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের সেন্সরি অর্গান বা সেন্সরি অর্গান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে আয়নের ফ্লোটা হয়, এই ফ্লো কিন্তু নর্মালি এমনি হয় না। কেননা আমাদের সেল সবসময় নর্মাল অবস্থায় থাকে, বাট কখন আয়নের ফ্লো হতে পারে যখন তার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হয় বা কোনো পটেনশিয়াল ডিফারেন্স যখন তৈরি হয়। বেসিক্যালি এই পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয় আমাদের সেল মেমব্রেনের জন্য। যদি আমি নর্মাল একটা সেলের কথা বলি, এই সেলের ভেতরের দিকে কম পরিমাণ পজিটিভ আয়ন থাকে, বাইরের দিকে বেশি পরিমাণ পজিটিভ আয়ন থাকে। ফলে আমাদের সেলের ভিতরে মোটামুটি 70 মিলিভোল্টের একটা -70 মিলিভোল্টের একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকে। ঠিক এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে চেঞ্জ করে আমাদের বিভিন্ন ধরনের স্টিমুলেশন। অর্থাৎ আমরা হাত ধরি, প্রেশার ক্রিয়েট করি হাতের মধ্যে, হাতটাকে আমি গরম পানি ঠান্ডা পানিতে রাখছি, এগুলো সবাই হচ্ছে স্টিমুলেশন। তো এই স্টিমুলেশনের জন্য এই -70 ভোল্ট সেলের ভেতরের সাপেক্ষে বাইরে চেঞ্জ হয়। যখনই এই -70 ভোল্টটা চেঞ্জ হওয়া শুরু করে, তখনই সেল মেমব্রেনের ভেতর থেকে বাইরে বা বাইরের থেকে ভিতরে কিছু আয়নের এক্সচেঞ্জ ঘটে। এরকম আয়ন যাতায়াত করে। তো এই আয়নগুলো যাতায়াতের মাধ্যমে টোটাল নিউরনের যে ক্যাবল আছে বা তার আছে, এদিক দিয়ে ফ্লো হয়। তাহলে বলা যায় আমাদের নিউরাল কমিউনিকেশনের মেইন কারণটা হচ্ছে এরকম আয়ন ফ্লো হওয়া। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা প্রথম নিউরন আর দ্বিতীয় নিউরনের দিকে একটু তাকাই। প্রথম নিউরন কি করেছে? বাইরের কোনো একটা সোর্সের থেকে তথ্যকে নিয়েছে। নেওয়ার পর সে কি করেছে? পরবর্তী নিউরনের কাছে সে তথ্যটা পাঠিয়ে দিয়েছে। তো যখন আমি দেখব যে একটা নিউরন অপর একটা নিউরনকে তথ্য পাঠিয়ে দিচ্ছে বা সেন্ড করছে, তখন সে নিউরনকে বলা হয় প্রিসিন্যাপটিক নিউরন। তাহলে আমি একটু নামটা লিখে ফেলি। এখানে লিখি প্রি সিন্যাপটিক নিউরন। তাহলে যে সমস্ত নিউরনগুলো তথ্য বা ইনফরমেশনকে আয়নের আকারে তাদের কাছ থেকে অন্য একজনের কাছে পাঠায়, সেটা হচ্ছে প্রিসিন্যাপটিক নিউরন। তাহলে আমাদের ছবির মধ্যে N1 হচ্ছে প্রিসিন্যাপটিক নিউরন, যারা তথ্যটাকে পরবর্তী নিউরনের কাছে পাঠিয়েছে। আরেকটা হচ্ছে আমাদের পোস্ট সিন্যাপটিক নিউরন। এরা কি করে? আচ্ছা আমি একটু লিখি পোস্ট সিন্যাপটিক নিউরন। তো এই নিউরনগুলো বেসিক্যালি আমাদের তথ্য বা ডেটাকে অন্য নিউরনের কাছ থেকে রিসিভ করে নেয়। দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি N2 নামক যে নিউরনটা আছে, এটা N1 থেকে তথ্য বা ডেটাকে রিসিভ করে নিয়েছে। তাই আমরা বলতে পারি N2 হচ্ছে আমাদের পোস্ট সিন্যাপটিক নিউরন। তাহলে প্রি সিন্যাপটিক নিউরনটা ওয়ান কাইন্ড অফ সেন্ডার হিসেবে কাজ করে, আর পোস্ট সিন্যাপটিক নিউরন ওয়ান কাইন্ড অফ রিসিভার হিসেবে কাজ করে। এখন দেখি যে একটা নিউরাল কমিউনিকেশনে কী প্রসেস থাকে। আমাদের একটা নিউরাল কমিউনিকেশনে 4 ধরনের প্রসেস থাকে। তাহলে 4 স্টেপস অফ NEU নিউরাল কমিউনিকেশন। তো 4টা স্টেপ আমরা একটু দেখে ফেলি। আমাদের ফার্স্ট যে স্টেপটা আছে তার নাম হচ্ছে রিসিপশন। 2 নম্বর যে স্টেপটা আছে সেটার নাম হচ্ছে ট্রান্সমিশন।
3 নম্বর যে স্টেপটা আছে ওটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন এবং 4 নম্বর যে স্টেপটা আছে সেটা নাম হচ্ছে অ্যাকশন বা রেসপন্স। তো এই 4টা ধাপ কিভাবে কাজ করে চলো একটু দেখে ফেলি। আমরা রিসেপশন বলতে যেটা বুঝি আমরা কিন্তু বিভিন্ন হোটেলের কথা বলতে পারি। হোটেলের মধ্যে কারা থাকে? রিসেপশনিস্ট থাকে। তো ওরা কি করে? বাইরে থেকে কোনো লোক আসলে হোটেলের ম্যানেজারদেরকে ইনফর্ম করে বা হোটেলের বাইরে থেকে বহিরাগতদেরকে রিসিভ করার জন্য বসে থাকে। তো হোটেলের বাইরে থেকে যখন লোকেরা ভেতরে আসতে চায় তখন তাদের ইনফরমেশনগুলো হোটেলের সেন্ট্রাল যে ম্যানেজার আছে তার কাছে পাঠানোই হচ্ছে রিসেপশনিস্টের কাজ। তো এই রিসেপশনিস্টের কাজের মতোই এই রিসেপশন প্রসেসটা কাজ করে। এর মানে হচ্ছে এই প্রসেসের মাধ্যমে আমাদের বডির যে সমস্ত সেন্সরি অর্গান আছে যারা সেন্স করতে পারে, যেমন আমাদের স্কিন, তারপর হচ্ছে আমাদের টাং মানে জিহ্বা, তারপর আমাদের চোখ, আমাদের কান, এগুলো কিন্তু বাইরের জিনিসপত্র বা এনভায়রনমেন্ট যেগুলো বাইরে আছে এগুলোকে ধরতে পারে বা সেন্স করতে পারে। তো এই সেন্স করা জিনিসগুলো ডিটেক্ট করা হয় বা ডিটেক্ট করার যে প্রসেস সেটা হচ্ছে রিসেপশন। খুব সহজ উদাহরণ, কেউ যদি তোমার হাতটা ধরে তাহলে তুমি কোনো একটা কারণে বুঝতে পারো তোমার হাত কেউ একজন ধরেছে। তুমি বুঝতে পারো সে লোকটা কতটুকু জোরে তোমার হাত ধরেছে। তুমি বুঝতে পারো ওই হাতটা কতটুকু বড় ছিল। তুমি বুঝতে পারো ওই হাতটা ঠান্ডা ছিল নাকি গরম ছিল। এখন শীতকাল চলছে, অবশ্যই মানুষের সাথে হাত মেলানোর জন্য সাবধান থাকতে হবে, কারণ মানুষ কিন্তু ঠান্ডা হাত মানে গরম হাত খুঁজতে থাকে হাত মেলানোর জন্য। যাই হোক, তো এই রিসেপশনের কাজটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা আমাদের সেন্সরি অর্গানের মাধ্যমে বিভিন্ন ধরনের ফিজিক্যাল জিনিসগুলো বা মেকানিক্যাল জিনিসগুলোকে ডিটেক্ট করে থাকি বা ধরে থাকি। তারপরের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন মানে এই যে আমরা বিভিন্ন ধরনের সিগন্যালগুলোকে ডিটেক্ট করলাম যে হাতটা ছোট না বড়, কতটুকু প্রেশার সে আমাকে দিয়েছে, এগুলোকে ট্রান্সমিট করতে হবে কার মাধ্যমে? অবশ্যই নিউরনের মাধ্যমে। তাহলে আমি একটু লিখে ফেলি। রিসেপশন যে জিনিসটা, এই রিসেপশনের মধ্যে আসলে সেন্সরি অর্গান কাজ করে, যেমন আমাদের জিহ্বা, স্কিন, তারপর চোখ, কান, এগুলো। ট্রান্সমিশন কার মাধ্যমে হয়? আমাকে যখন কেউ একজন হাত দিয়ে ধরবে, আমি এই ধরার অনুভবটা সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠাবো। কার মাধ্যমে পাঠাবো? অবশ্যই এই নিউরাল কমিউনিকেশন বা অনেকগুলো ব্রাঞ্চেস অফ নিউরনের মাধ্যমে পাঠাবো। তার মানে আমাদের ট্রান্সমিশনটা হবে নিউরনের মাধ্যমে। এরপরে আমরা যে শুধুমাত্র আমাদের সেন্সরি অর্গান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই সংকেতগুলো পাঠাবো তা কিন্তু না, এখানে অপোজিটটাও হতে পারে। অর্থাৎ কেউ যদি তোমাকে হাতে আঁচড় মারে, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু তোমার হাতটাকে সরিয়ে ফেলবে। তার মানে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তোমার হাত বা সেন্সরি অর্গানের দিকে অন্য একটা কমিউনিকেশন কাজ করবে, সেটাও কি এরকম অনেকগুলো নিউরনের সমানে গঠিত নিউরনের অয়ার বা নিউরনের তার। তাহলে আমাদের এই ট্রান্সমিশনটা আসলে দুইমুখী, একটা হচ্ছে সেন্সরি অর্গান থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পর্যন্ত, অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সেন্সরি অর্গান পর্যন্ত। তাহলে আমাদের এই ট্রান্সমিশনটা আসলে দুই ধরনের হয় এবং দুই ধরনের ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের নিউরনটা কাজ করে বা অনেকগুলো নিউরনের এরকম ব্যান্ড কাজ করে। তারপরে যে ধাপ সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন জিনিসটা ক্যালকুলাসের সাথে রিলেটেড। তারপরে আমি একটু বলে রাখি, ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমাদের বডি সব ধরনের যে কি বলে এটাকে স্টিমুলেশন বা সব ধরনের যে আমাদের বাইরের দিকে ডিটেকশন, এটা কিন্তু করে না। দ্যাট মিন্স আমাদের বডি যতগুলো সিগন্যাল রিসিভ করে প্রতিদিন সবগুলোকে কিন্তু সে ডিটেক্ট করে না এবং সবগুলোকে সে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে পাঠায়ও না। খুব সোজা একটা উদাহরণ দেওয়া যায়, যেমন যারা হচ্ছে ফুটবল খেলে, তুমি যদি ফুটবল খেলতে থাকো মাঠের মধ্যে, তবে তোমার মনোযোগটা যখন শুধুমাত্র ফুটবলের দিকেই থাকবে, তখন কে তোমাকে লাথি মারলো, কে তোমাকে আঁচড় দিল পায়ের মধ্যে, অথবা কোথায় তুমি ব্যথা পেলে মাঠে পড়ে, সেটা কিন্তু তোমার সেন্সে থাকে না। দ্যাট মিন্স আমাদের বডি একটা দিনে যতগুলো মানে সংঘর্ষ বাধে আমাদের বডির সাথে এনভায়রনমেন্ট বা পরিবেশের, সবগুলো সংঘর্ষকে ডিটেক্ট করতে পারে না বা সবগুলো সেন্সকে সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে দেয়ও না। জাস্ট ওগুলোর মধ্যে থেকে কিছু কিছুকে সর্টিং করে এবং ওই সিগন্যালগুলোকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠায় এবং ওগুলোরই অনুভূতি আমরা পেয়ে থাকি। এখন তুমি পথে চলতেছো, তো চলার পথে হয়তো একটা পালক, পাখির পালক তোমার গাল মানে ঘষে চলে গেল। তো ওই পাখির পালকটা যখন গালটাকে বেয়ে চলে গেল, তুমি হয়তো খেয়াল করোনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলে। তার মানে তোমার এই সেন্সটা সাধারণত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেয়নি। তার মানে আমাদের বডিতে যত ধরনের এরকম
ফিজিক্যাল মুভমেন্ট হয়, যত ধরনের এরকম ফ্রিকশন ঘটে বাইরের দিক থেকে, এর সবগুলোই কিন্তু আমাদের বডি নিতে চায় না। আমাদের বডি স্পেসিফিক কিছু নেয় এবং এগুলোর উপরে আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন বা রিঅ্যাকশন করে থাকি। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে আমাদের বডি অনেকগুলো সিগন্যালকে রিসিভ করে ঠিকই, বাট সবগুলোকে আসলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নেয় না। এর মধ্যে সর্টিং করে, সর্টিং মানে হচ্ছে সিলেক্ট করে, এবং ওই সিলেক্ট করার রেসপন্সগুলি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে পাঠাই। আমাদের লাস্ট যে ধাপটা আছে নিউরাল কমিউনিকেশনের, সেটা হচ্ছে অ্যাকশন বা রেসপন্স। অ্যাকশন বা রেসপন্স হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। কেননা ওই যে আমি বলেছিলাম হাতে যখন আঁচড় দিয়েছি আমি হাতটাকে সরিয়ে ফেলেছি। এই যে সরিয়ে ফেলাটা, এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাকশন বা রেসপন্স। তাহলে অ্যাকশন বা রেসপন্সের মাধ্যমে সরাসরি আমাদের মাসেলস যেগুলো বডির বাইরের দিকে থাকে, অথবা আমাদের বিভিন্ন ধরনের শরীরের ভিতরে গ্ল্যান্ডস আছে অথবা গ্রন্থি আছে, এগুলো অ্যাক্টিভেট হয়। কারা অ্যাক্টিভেট করে? অবশ্যই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে। তো খুবই সোজা উদাহরণ, আমাদের ধরো বডির ভিতরে কোষের ভিতরে কোনো একটা জীবাণু ঢুকলো। তো জীবাণু ঢুকলে আমাদের কোষের ভিতরে যে সেন্সরি অর্গান আছে সেখান থেকে একটা সিগন্যাল চলে যাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। পরবর্তীতে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এরকম ট্রান্সমিশন অর্থাৎ নিউরনের মাধ্যমে একটা সিগন্যাল পাঠাবে কোষের বিভিন্ন গ্ল্যান্ডের কাছে। যেমন আমি বলতে পারি লাইসোজোম, যেটাকে সুইসাইডাল স্কোয়াড বলা হয় আর কি কোষের, অর্থাৎ সে নিজে নিজে লাইসোজোমটা ব্রাস্ট হয় আর কি, ওর ভিতরে অনেকগুলো এনজাইম থাকে। তো ওরকম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা সিগন্যাল পাঠালো লাইসোজোমকে, লাইসোজোম কী করলো? সে নিজে ধ্বংস হয়ে গেল, সাথে সাথে কোষটাকেও ধ্বংস করে দিল। তার মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখানে ট্রান্সমিশনের মাধ্যমে একটা অ্যাকশন দেখিয়েছে যে জীবাণু ঢুকেছে, একে আমাকে ধ্বংস করতে হবে। ধ্বংস করতে হলে কাকে অ্যাক্টিভেট করতে হবে? অবশ্যই লাইসোজোমকে বা এরকম কোনো গ্ল্যান্ডসকে বা গ্রন্থিকে অ্যাক্টিভেট করতে হবে। তো এই যে এখানে অ্যাকশন বা রেসপন্স, এটাই আসলে ওই প্রসেস যেখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আসলে কাজ করে। তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সবসময় যে আমাদের ব্রেন এই অ্যাকশন বা রেসপন্সটা দেয় এটা আসলে ঠিক না। আমাদের যে স্পাইনাল কর্ড আছে নিচের দিকে, এটাও কিন্তু স্পাইনাল কর্ড থেকে অনেকগুলো শাখা প্রশাখা বের হয়। তো এটাও কিন্তু খুব সহজে আমাদের রেসপন্সটা দিতে পারে। অর্থাৎ তুমি যদি হঠাৎ করে কোনো একটা গরম পানি ধরে ফেলো, অথবা তোমার হাতে যদি কোনো গরম লাগে, তুমি হুট করে নিজের অজান্তে কিন্তু সেটাকে সরিয়ে ফেলো। তো ওটার কাজ কিন্তু ব্রেনের না, ওটার কাজ হচ্ছে স্পাইনাল কর্ডের সাথে যুক্ত থাকে এসব সেন্সরি অর্গানে। তো যাই হোক, আমাদের এই 4টা প্রসেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকশন বা রেসপন্স, এবং এই 4টা প্রসেসে বেসিক্যালি একটা টোটাল নিউরাল কমিউনিকেশন তৈরি হয়ে থাকে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।